তবে এটি ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ জমিদার স্টেট হিসেবে পরিচিত লাভ করেছিল। হ্যাঁ, ওনারা যাত্রা গান টানও খুব পছন্দ করতেন। আফগানিস্তানের গজনি এলাকায় থেকে এই বাংলাদেশে এসে বসতি স্থাপন করেন, কিন্তু এর স্থাপত্যে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য। আর দক্ষিণ তরফ হলো ফাতেজাদ খান গজনবী। আফগানিস্তানের গজনি এলাকায় থেকে এই বাংলাদেশে এসে বসতি স্থাপন করেন। বসতি স্থাপন করার পর রাজত্ব স্থাপন করেন। ব্রিটিশ থেকে জমিদারি খেতাব পেয়ে এই স্টেটে জমিদারি পরিচালনা করতেন জমিদার ফাতেজাদ খান গজনবী। দেলদুয়ার জমিদার বাড়ি ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তার নির্ভরযোগ্য লিখিত তথ্য পাওয়া যায় না, তবে এটি ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ জমিদার স্টেট হিসেবে পরিচিত লাভ করেছিল। স্থানীয় ইতিহাস অনুযায়ী এই জমিদার পরিবারের পূর্বপুরুষরা আফগানিস্তান থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। জমিদার বাড়ির তিনটে তরফ। উত্তর তরফ ছিল বিজু মিয়া, তারপরে উনি পাকিস্তান চলে যায় এবং পরবর্তীতে ওনার মেয়ের জামাই আতিকুর রহমান উনি পরিচালনা করেন। আর দক্ষিণ তরফ হইল ফাতেজাদ খান গজনবী, উনি বর্তমান আছে হয়তো ঢাকাতে। গজনবী সাহেব মারা গেছে, ওনার ছেলেপেলেরা আছে, বংশধররা ঢাকাতে বসবাস করে। হ্যাঁ, ঢাকাতে বসবাস করে। এই জমিদার বাড়িতে কেউ এখন বসবাস করে না। আচ্ছা, তো এই আতিক সাহেব ওনার দ্বারা দেলদুয়ার উপজেলা এবং বয়েজ স্কুল, গার্লস স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নমূলক উনি উন্নয়ন করে গেছেন। পরবর্তীতে তারা দেলদুয়ার অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা লাভ করেন। ইতিহাসে রয়েছে এই বংশের অন্যতম খ্যাতিমান ব্যক্তি ছিলেন আব্দুল করিম গজনবী, যিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আরেকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন আব্দুল হালিম খান গজনবী, যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি লাভ করেছিলেন। দেলদুয়ার জমিদার বাড়ির সবচেয়ে ঐতিহাসিক গুরুত্ব হল বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপনিবেশিক মীর মোশাররফ হোসেন তার অমর উপন্যাস বিষাদ সিন্ধু এর একটি গুরুত্বপূর্ণ অংশ এই জমিদার বাড়িতে অবস্থান করেই রচনা করেছিলেন। বাড়িটির দেয়াল এবং মসজিদের ইট, চুন, সুরকি ও নান্দনিক কারুকাজে নির্মিত হয়েছিল। তৎকালীন সময় পরিচালনা খুব ভালো ছিল। না, আমি তো শুনেছি যে অনেক জমিদাররা নিরীহ প্রজাদের উপর নির্মম নির্যাতন করেছে এবং যে খাজনা আদায় করত, যে খাজনা না দিতে পারতো তাদেরকে নির্যাতন করা হতো জমিদার বাড়িতে ধরে নিয়ে। তো এরকম কোনো কাহিনী এই জমিদারদের ছিল কিনা, শুনেছেন কিনা? এই ধরনের কোনো কাহিনী দেলদুয়ার জমিদার ছিল না। এই জমিদার পরিবারগণ খুব ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, সবার সাথেই মিলেমিশে চলত। হ্যাঁ, ওনারা যাত্রা গান টানও খুব পছন্দ করতেন। সংস্কৃতি খুব ভালোবাসতো। ওনারা যাত্রা গানও দিত এবং তাদের যে আলাদা একটা খরচ, এই খরচটা ওনারা দিয়ে দিতেন। প্রিয় দর্শক, স্থানীয় এই দেলদুয়ারের উপজেলার এই আঙ্কেলের কাছ থেকে সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। এখন আমরা এই জমিদার বাড়ির সম্পূর্ণ ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত করতে ভুলবেন না। ভবনের বারান্দা, খিলান, উঁচু স্তম্ভ এবং অলঙ্করণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বহু বছরের পুরনো হলেও ভবনটির অনেক অংশ এখনও দৃঢ় অবস্থায় রয়েছে। বর্তমানে দেলদুয়ার জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার একটি জনপ্রিয় ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ। ইতিহাসপ্রেমী, গবেষক এবং ভ্রমণকারীরা নিয়মিত এখানে যাতায়াত করেন। বন্ধুরা, এই জমিদার বাড়িটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। কিসের ভয়ে এবং কেন সেটাও কিন্তু আমরা জানতে পারিনি। আমরা চেষ্টা করেছি দেয়াল টপকিয়ে কোনো রকম ভিডিও করে আপনাদেরকে একটু দেখানোর জন্য। তবে বাড়ির চারপাশে আম গাছ, আর সেই আম গাছের বাগানের কারণে আপনাদের সুন্দর করে ভালো করে দেখাতে পারিনি। এই জমিদার বাড়ির সামনে রয়েছে একটি পুকুর, আর পুকুরে শান বাঁধানো একটা ঘাটলা ছিল। সে ঘাটলাটিও কালের বিবর্তনে ধ্বংস হয়ে গিয়েছে।
শুধু চোখের সামনে ধ্বংসাবশেষ ছাড়া দেখানোর জন্য আর কিচ্ছু নেই। এই বিশাল দিঘির এই দেলদুয়ার জমিদার বাড়ির সবচেয়ে নিদর্শনীয় স্থান শত বছরের ঐতিহ্যপূর্ণ একটি মসজিদ, যে মসজিদকে নিয়ে রয়েছে নানা ধরনের ইতিহাস। দেলদুয়ার জমিদার বাড়ির পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি দেখতে খুব একটা বড় নয়, কিন্তু এর স্থাপত্যে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য। মসজিদটির রয়েছে 3টি গম্বুজ এবং সামনে রয়েছে একটি অর্ধডিমাকৃতি বারান্দা। এই বারান্দাটি দাঁড়িয়ে আছে 6টি থামের উপর, যেখানে গ্রিক স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই মসজিদের বর্তমান কাঠামোটিই প্রথম মসজিদ নয়। প্রকাশিত ইতিহাস অনুযায়ী এই জায়গায় আগেও আরেকটি মসজিদ ছিল। পরবর্তীতে বর্তমান মসজিদটি প্রায় 1890 সালের দিকে আব্দুল করিম গজনবী নির্মাণ করেন। অর্থাৎ আজকের এই মসজিদের ইতিহাস 19 শতকের শেষ ভাগে পৌঁছে যায়। মসজিদটি প্রায় 2 ফুট উঁচু একটি ভিত্তির উপর নির্মিত। দূর থেকে দেখলে প্রথমে চোখে পড়ে এর 3টি গম্বুজ, আর সামনে রয়েছে খোলা বারান্দা, যা মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদের পাশেই পূর্ব পাশে রয়েছে জমিদার বাড়ি, মসজিদের পাশেই রয়েছে দেলদুয়ার জমিদার বাড়ি এবং সামনে রয়েছে বিশাল পুকুর। একদিকে জমিদার পরিবারের আবাসস্থল, অন্যদিকে পারিবারিক কবরস্থান, আর তার পাশে উপাসনার জন্য এই মসজিদ। সবকিছু মিলিয়ে পুরো জায়গাটি যেন একটি পুরনো সময়ের গল্প বলে। ভাবুন তো, এক সময় এই মসজিদে হয়তো জমিদার পরিবারের মানুষজন নামাজ আদায় করতেন, হয়তো আশেপাশের মানুষও এখানে নামাজ পড়তেন, আর মসজিদের চারপাশে তখন ছিল জমিদারি আমলের ব্যস্ততা। আজ সেই ব্যস্ততা নেই, চারিদিকে নীরব নিস্তব্ধতা, কিন্তু স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে নীরবে। সময় কখনো থেমে থাকে না। ব্রিটিশ আমল পেরিয়ে এলো দেশভাগ। এরপর 1950 সালের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার অসংখ্য জমিদার পরিবারের ক্ষমতার অবসান ঘটে। দেলদুয়ার জমিদার পরিবারের জমিদারিও শেষ হয়ে যায়। তবে অন্য অনেক জমিদার বাড়ির মতো এই বাড়ির পুরোপুরি ধ্বংস বা পরিত্যক্ত হয়ে যায়নি। সরকারি তথ্য অনুযায়ী জমিদার বাড়িটি এখনও সংরক্ষিত অবস্থায় রয়েছে এবং দেখাশোনার ব্যবস্থাও রয়েছে এখানে। আর তার পাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। তবে এই মসজিদকে নিয়ে সবচেয়ে বড় একটা প্রশ্ন থেকেই যায়। যদি বর্তমান মসজিদটি 1890 সালের দিকে নির্মিত হয়ে থাকে, তাহলে এর আগে এখানে যে মসজিদটি ছিল সেটি কেমন ছিল? আজ আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটি শুধু ইট, চুন, সুরকি আর স্থাপত্যের একটি নিদর্শন নয়, এটি দেলদুয়ার জমিদার বাড়ির একটি মুসলিম জমিদার পরিবারের ইতিহাসেরও একটি অংশ। দর্শক, এই দেলদুয়ার জমিদার বাড়ির ভিতরে এবং বাহিরে যতটুকু সম্ভব ছিল দেখানোর জন্য চেষ্টা করেছি, আর যতটুকু ইতিহাস আমার জানা ছিল সম্পূর্ণ ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আজ যে প্রবেশদ্বার দিয়ে একসময় শত শত সৈন্য, ঘোড়া, সিপাহীরা চলাফেরা করতো, আর সেই প্রবেশদ্বারে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সালাউদ্দিন সুজন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় কোনো ভিডিওতে। ততক্ষণে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।